এই যে গ্রামীণ ইউনিভার্সিটি উনি নিয়েছেন, তারপরে জনশক্তি রপ্তানির একটি লাইসেন্স চুরি করেছেন, তারপরে 666 কোটি টাকা বা এরকম কাছাকাছি কোনো একটা টাকা যার কর সংক্রান্ত একটা ডিসপিউট ছিল সেটাকে উনি সমাধান করেছেন। তারপরে ওনার গ্রামীণ প্রতিষ্ঠানের যারা ছিলেন ওনার সঙ্গে তাদেরকে নিয়ে উপদেষ্টা করেছেন, পছন্দের মানুষগুলোকে ওনার স্বপ্নগুলো বাস্তবায়ন হয়েছে। কিন্তু যারা জীবন দিল সেই শিক্ষার্থী, সেই শ্রমিক এবং সেই জনতার মধ্য থেকে তাদের স্বপ্ন কতটা বাস্তবায়ন হয়েছে এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে জটিল ইসলাম মুখোপাধ্যায়ের একটা গান আছে, গানের দুটো পংক্তি হচ্ছে 2 লাইনের, এখন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এখন সকাল রাতের চেয়েও অন্ধকার। এখন সকালটা যদি ওরকম হয় যে রাতের চেয়েও অনেক অন্ধকার হয় আর পাখির কুজন সকালে যেটা থাকে সেটাকে হাহাকারের মতো মনে হয়, এটাকেও বলতে পারে যেটা হয়তো যিনি গানটি লিখেছেন গীতিকার তার মনের ভাবনা। কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই বর্তমান যে ব্যবস্থাটা চলছে এখন পর্যন্ত যেটা চলছে সেই জায়গাটা ঠিক ওরকমই। এখানে হয়েছে এইটা, আমি কি উদাহরণটা দেবো, মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছরের একটা মানে রাষ্ট্র, সমৃদ্ধ রাষ্ট্র, তাদের মধ্যে বহু প্রেসিডেন্ট এসেছে, ওখানে যেহেতু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এবং ফেডারেল সিস্টেম, একজন মাত্র পিএইচডি হোল্ডার তার মধ্যে, অনলি উইড্রো উইলসন, আর কেউ কিন্তু ওই রকম শিক্ষিত না। এমনকি কৃষক বাদাম চাষ করতেন, তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু পিএইচডি ছিলেন কিন্তু মাত্র একজন। তা আমরা এরকম একজন পিএইচডি হোল্ডার প্রধান উপদেষ্টা পেয়েছি যাকে সারা বিশ্ব সম্মান করে। আমরা ভেবেছিলাম জাতীয় এরকম একটা সম্মানের স্তরে উঠবে, কিছু কার্টসি শিখবে, কিছু অ্যাকোমোডেটিং অ্যাটিটিউড শিখবে যে কীভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয়, সেগুলোতে কিন্তু নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা আপনি বলেন যে বৈষম্য বিরোধী স্লোগানটা খুবই মানে জনপ্রিয় হয়েছিল এবং সংস্কার দুটোই। সংস্কারের কথা যদি বলেন, সংস্কারের আনুষ্ঠানিক রূপরেখা প্রণয়ন করেছি আমরা বিএনপি এবং এই জুনায়েদ সাকিরা সহ গণতন্ত্র মঞ্চের অন্য অন্য নেতারা এবং আন্দোলনে যারা ছিলেন তাদেরকে সহ এটাকে 27 থেকে 31 করা হয়েছে এবং আমরা সেখানে আবার 27 থেকে 31 না 26 থেকে 27 থেকে 31 করা হয়েছে। আমাদের 14 দফা ছিল, সেখান থেকে ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে ওই সভাগুলো বেশিরভাগই আমি এবং জুনায়েদ সাকি করেছি, বিভিন্ন অফিসে বসে, ওনাদের অফিসে, অন্য কারো অফিসে। সেই জন্য বলছি অভিজ্ঞতার কারণে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আনলেন আপনি। আমরা তো এখানে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম আলোচনা হতে যে এই 31 দফায় জুনায়েদ সাকির অনেক ইনপুট আছে। হ্যাঁ আছে, আছে তো সত্যি জুনায়েদ সাকির ইনপুট আছে এবং অন্যান্য নেতৃবৃন্দরা আছে, না হলে 27 থেকে তো 31 হতো না। এবং তারপরেও কিন্তু সে জায়গাটায় বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি যে আরও যদি ভালো কোনো কিছু থাকে এই দেশের জন্য কল্যাণকর আমরা সেগুলোকেও ইনক্লুড করব। এটাও কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি একত্রেই। তো এই হলো একটা জিনিস। আর এই বৈষম্য বিরোধী কথাটা যেটা বলেন, যে সুযোগটা এই সরকারের কাছে ছিল এই সুযোগটা তো সরকার পালন করলেন না, সুযোগ হাতছাড়া করে ফেলেছে। কিন্তু সরকার প্রধানের অনেকগুলো কাজ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, চমৎকার। যেমন উনি এই যে গ্রামীণ ইউনিভার্সিটি উনি নিয়েছেন, তারপরে জনশক্তি রপ্তানির একটি লাইসেন্স চুরি করেছেন, তারপরে 666 কোটি টাকা বা এরকম কাছাকাছি কোনো একটা টাকা যার কর সংক্রান্ত একটা ডিসপিউট ছিল সেটাকে উনি সমাধান করেছেন। তারপরে ওনার গ্রামীণ প্রতিষ্ঠানের যারা ছিলেন ওনার সঙ্গে তাদেরকে নিয়ে উপদেষ্টা করেছেন, পছন্দের মানুষগুলোকে ওনার স্বপ্নগুলো বাস্তবায়ন হয়েছে। কিন্তু যারা জীবন দিল সেই শিক্ষার্থী, সেই শ্রমিক এবং সেই জনতার মধ্য থেকে তাদের স্বপ্ন কতটা বাস্তবায়ন হয়েছে এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। বৈষম্য তো মোটেই কমেনি, সেটা সরকার ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন। ওই যে বললাম এখন পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন, শিক্ষার্থী শব্দটা যোগ করা গেল না, নারীদের অবদান এবং শ্রমিকরা যারা সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে তাদের একটা পরিসংখ্যান একটা পত্রিকায় মাত্র বেরিয়েছে। তারপরে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কতজন নিহত, কতজন আহত, কতজন চিকিৎসাধীন এই তালিকাটাই বের করা গেল না এখন অবধি। তারপরে আপনার এই যে কোথায় কাকে সমাহিত করা হয়েছে সেটা সম্পর্কে অনুসন্ধানের কোনো উদ্যোগ নেই। উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগকেই দেখা যায় যে ঠিক ওই যে ক্লার্কের মতো ঘড়ির কাঁটা দেখে অফিসে আসেন, কাজ সেরে বাড়িতে চলে যান,
এর বাইরে তাদের কোনো আবেগ অনুভূতি আছে এমনটা মনে হয় না। উপদেষ্টা পরিষদ যখন গঠন করা হলো তখন আপনারা আপনাদের সাজেশনটা সেখানে জানালেন না কেন, যে এমন সাজেশন যেটা আসলেই কাঙ্ক্ষিত একটা পরিবর্তন আনতে পারতো, যেহেতু আপনারা বলছেন উপদেষ্টা। ভালো কথা বলেছেন আপনি। এখানে আমি একটা কথা বলি আপনাকে, যে এই যে মোনালিসা বিশ্ববিখ্যাত চিত্রকর্ম, এই মোনালিসাটা চিত্রকর্মটা গ্যালারি থেকে যখন চুরি হয়ে গিয়েছে, ওই ফাঁকা জায়গাটা দেখার জন্য যত দর্শনার্থী গিয়েছে, ছবিটা থাকা অবস্থায় অত দর্শনার্থী যায়নি। কত ইন্টারেস্টিং ব্যাপারটা জানেন? মানে পৃথিবীতে যা কিছু ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ, সেটার দিকে মানুষের দৃষ্টি আকৃষ্ট হয় বেশি। তো বিএনপি গত 16-17 বছরে যেভাবে নির্যাতিত হয়েছে, জিয়া পরিবার থেকে শুরু করে ওয়ার্ড ইউনিট পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত, বিএনপি চায়নি যে আরেকটা বোঝা এই মুহূর্তে কাঁধে উঠুক, যাতে সহজেই বিএনপির গায়ে আবার একটু কাদা লেপন করে না। কিন্তু আমার কথা হচ্ছে উপদেষ্টা পরিষদ যখন গঠন করা হলো তখন তো আপনারা পরামর্শ দিতে পারতেন কাদেরকে সেখানে সদস্য রাখবে না রাখবে। আমাদের পরামর্শ নিশ্চয়ই দেওয়া হয়েছে। আপনাকে এখানে একটি কথা এবং দর্শক শ্রোতাদেরকে একটি কথা মানে বোঝার জন্য বা অনুধাবন করার জন্য আমি অনুরোধ করব। জোনায়েদ সাকি নিজেই তার দলের প্রধান, আশরাফ কায়সার আবার একজন ফ্রিল্যান্সার, ওনাদের অনেক কথা বলতে বাধে না। আমি কিন্তু একটা দলীয় শৃঙ্খলার মধ্যে আছি, আমি সব কথা কিন্তু এখানে বলতে পারবো না ইচ্ছা করলে।